একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন। সালে কক্সবাজারে একরামুল হত্যার ঘটনায় শেখ হাসিনার সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 9 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানকালীন সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেওয়া শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় 19 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পরবর্তী শুনানি 25 আগস্ট। সিরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 35 জন, আহত অন্তত 30 জন। ফ্রান্স ও স্পেন সহ ইউরোপের বিস্তৃত অঞ্চল জুড়ে ভয়াবহ দাবানল। অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 3 লাখ মানুষ। এবং ত্রিনিদাদে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের 3 উইকেটে 194 রান নিয়ে রাতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দুপুর 2টার সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জামান। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো বলছিলাম, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আজ সকালে ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এজন্য তিনি সেনাপ্রধান সহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন এবং সেনাবাহিনীর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে সেনা সদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অফ জেনারেল স্টাফ। রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সালে কক্সবাজারে একরামুল হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 11 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি 25 আগস্ট। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানকালীন সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেওয়া শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন একই ট্রাইব্যুনাল। মামলাটির পরবর্তী শুনানির দিন 25 আগস্ট। এদিকে এ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত অপর এক হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। মামলাটিতে আজ সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার। অন্যদিকে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনাল 1-এ সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাবেক মেজর সাজ্জাদ। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদ হোসেন নামে এক ট্রাক চালক হত্যা মামলায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আগামী 13 আগস্ট নির্ধারণ করেছেন আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম চার্জ গঠনের নতুন এই তারিখ নির্ধারণ করেন। জুলাই আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় মোহাম্মদ হোসেন গুলিতে নিহত হন। পরবর্তীতে একই বছরের 31 আগস্ট নিহত ব্যক্তির মা রিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদপুরের সাবেক সংসদ সদস্য সাদেক খান সহ 4 জন আসামি কারাগারে রয়েছেন। গ্রেফতারকৃত 6 আসামির মধ্যে ফোরকান নামে একজন আসামি অনুপস্থিত থাকায় চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর আনিসুর রহমান। আপনারা জানেন, চার্জ গঠনের শুনানির জন্য সকল আসামি উপস্থিত থাকতে হয়। আসামি ফুরকান ওরফে ফোরকান বিজ্ঞ আদালতে জেল হাজত হইতে উপস্থিত না করার কারণে বিজ্ঞ আদালত চার্জ শুনানির জন্য পরবর্তী 13/8/2026 তারিখ ধার্য করেন। এবারে বিজ্ঞাপন বিরতি। টেকসই উন্নয়ন যদি চাই, জ্বালানি সাশ্রয়ের বিকল্প নাই। বাবা, এসি 25 ডিগ্রিতে চালাও, তাহলে আরামও হবে, আবার বিদ্যুৎও বাঁচবে। বিদ্যুৎ সাশ্রয় করি। বিদ্যুৎ সাশ্রয়ে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 9 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেন। সম্মাননা স্মারক তুলে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর্থিক পুরস্কার এবং সনদ প্রাপ্তদের জন্য সারা জীবনের স্বীকৃতি হিসেবে গণ্য হবে। পুরস্কার ও স্বীকৃতি প্রদানের এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। পরে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। আমাদের পুলিশ বাহিনী এটা জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। আজকে আর্থিক পুরস্কার এবং সনদ আমরা দিলাম, এটা স্বীকৃতি তাদের সারা জীবনের স্বীকৃতি হিসেবে থাকবে। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন। আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন। আগামী বিশ্বকাপ সম্প্রচারে খরচের বদলে উপার্জনের লক্ষ্য ঠিক করেছে সরকার, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ দুপুরে সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে একথা বলেন। বিশ্বকাপ সম্প্রচারে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশবাসীর পক্ষ থেকে বিটিভি সহ তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের ধন্যবাদপত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন। আমিনুল হক বলেন, সবার সহযোগিতায় অসাধ্য সাধন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক নির্দেশনায় দেশবাসীকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে বিশ্বকাপের খেলা দেখানো গেছে বলে জানান তিনি। খেলাধুলার উন্নয়নে নানা পদক্ষেপের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, খেলায় পেশাদারিত্ব তৈরি করতে চায় সরকার। নতুন কুড়ি স্পোর্টস এর পরের পর্বের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলেও জানান তিনি। প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা জায়গা নিয়ে একটি করে মাঠ নির্মাণ করার সরকারের পরিকল্পনা তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্বচ্ছভাবে আমরা দেশবাসীকে এই বিশ্বকাপ ফুটবলটি দেখানো যায় খুব সহজে। সেই বিষয়গুলো নিয়ে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমি মনে করি যে সফলভাবে আমরা আমাদের দেশবাসীর কাছে আমাদের এই বিশ্বকাপ ফুটবলটিকে উপস্থাপন করতে পেরেছি। এই জন্য আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে এবং ফুটবল প্রেমীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমি আমাদের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ এবং বিটিভি বা অন্যান্য যারা স্টেক হোল্ডার এই কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামী বিশ্বকাপে যাতে আমরা শুধু বিনা পয়সাতেই নয়, বরঞ্চ বিনোদন জগতের বিজ্ঞাপনের যে বিশাল বাজার, সেই বাজার থেকে সরকার যাতে উপার্জন করতে পারে, আমরা সেই লক্ষ্য নির্ধারণ করেছি। আপনারা যদি সহযোগিতা করেন এবং এবারের এই প্রক্রিয়াকে লাগাতারভাবে যদি উৎসাহ দিতে থাকেন, আমি বিশ্বাস করি যে আগামীতে যখন বিশ্বকাপ হবে তখন আমরা এটাকে শুধুমাত্র শূন্যের ব্যয়ের জায়গাতে না রেখে এটাকে একটা লাভজনক একটা ইভেন্টের পর্যায়ে আমরা নিয়ে যাব। সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা ও প্রস্তুতি নিয়ে 2 দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনেও ছিল নানা কার্যক্রম। প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি তরুণদের নতুন ভাবনা ও উদ্যোগ নিয়ে আসে প্রদর্শনীতে। জ্ঞান নির্ভর অর্থনীতি গড়তে উচ্চ প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আর বৈশ্বিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বাংলাদেশের অবস্থান তৈরিতে দক্ষ জনবল, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। চিপ ডিজাইন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স থেকে ডিপটেক, ভবিষ্যতের প্রযুক্তির বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিটের দ্বিতীয় দিনের আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন তুলে ধরেন এই আয়োজনে। পাশাপাশি বিভিন্ন সেশনে দেশি বিদেশি বিশেষজ্ঞরা সেমিকন্ডাক্টর, AI, গবেষণা, দক্ষ জনবল ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মত বিনিময় করেন। প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা সলিউশনে অবশ্যই সেমিকন্ডাক্টর ইউজ হচ্ছে। সেমিকন্ডাক্টর কোথায় ইউজ হচ্ছে না? সব জায়গায়। আমাদের ফোন বলেন, আমাদের ল্যাপটপ বলেন, আমাদের ঘড়ি বলেন, এয়ারক্রাফট বলেন, ডিফেন্স টেকনোলজি বলেন, সব জায়গায় সেমিকন্ডাক্টর ইউজ হচ্ছে। সো সেমিকন্ডাক্টর ইজ দ্য কি কম্পোনেন্ট in every single electronics, every single product that we are coming up with. দ্বিতীয় দিনের উদ্বোধনী পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়তে উচ্চ প্রযুক্তি খাতে গবেষণা, উদ্ভাবন ও নীতিগত সহায়তা অব্যাহত রাখবে সরকার। আমরা চাই বাংলাদেশের যুব সমাজ শুধু বিশ্বের প্রযুক্তি ব্যবহার করবে না, তারা বিশ্বের পরবর্তী প্রযুক্তিও তারা তৈরিও করবে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে মেড ইন বাংলাদেশ শুধু পোশাকের পরিচয় নয়, বরং বিশ্বমানের চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি ও ডিপটেক উদ্ভাবনেরও প্রতীক হবে। বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে পার্ডু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি প্যারোলিস বলেন, বিশ্ববিদ্যালয় শিল্প খাত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করতে পারলে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তৈরির সুযোগ রয়েছে। One of the impressive things about Bangladesh is the number of young talent that exists in the country, and I think it's going to be a big opportunity for the country to empower these young students
to innovate and deliver in this space. So the potential from that perspective seems strong to me. অন্যদিকে এ ধরনের আয়োজনে বিদেশে উচ্চ প্রযুক্তি খাতে কাজ করা বাংলাদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ততাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মতে এতে গবেষণা ও দক্ষ জনবল তৈরির সুযোগ বাড়বে। বাংলাদেশি যারা বাইরে গিয়েছে, যারা প্রবাসী যারা আছে, তারা বাংলাদেশকে ভুলে যায়নি এবং বাংলাদেশকে নিয়ে তারা একটা গঠনমূলক চিন্তা করছে। যে এই ধরনের যে সামিট, এটা আসলে প্রত্যেক বছরই হওয়া উচিত। আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং অনেক স্বনামধন্য গেস্টদের সাথে আমাদের প্রজেক্টও দেখানোর সুযোগ পেয়েছি। তাদের সঙ্গে আমাদের প্রজেক্টটা যখন গিয়ে দেখাইছি, তারাও খুব ইমপ্রেস হয়েছে এবং তাদের থেকেও আমরা অনেক ধরনের ফিডব্যাক পেয়েছি, যেগুলো গিয়ে আমরা আমাদের প্রজেক্টে এনভেলপ করার চেষ্টা করব। আয়োজকরা বলছেন উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় গবেষণা ও শিল্প খাতের মধ্যে সুযোগ তৈরি হবে, যা বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা এগিয়ে নিতে সহায়তা করবে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার 5 মাস পূর্ণ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এ সময়ে আইন শৃঙ্খলা, অর্থনীতি, সংস্কার কার্যক্রম, বিনিয়োগ পরিবেশ এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের নানা উদ্যোগ নিয়ে চলছে আলোচনা। বিশ্লেষকদের মতে সরকারের সামগ্রিক মূল্যায়নের জন্য 5 মাস খুবই স্বল্প সময়। তবে এই সময়ে দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেওয়া, প্রশাসনিক সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে স্থিতিশীল পথে পরিচালিত করার ক্ষেত্রে সরকারের আন্তরিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। রিপোর্ট খালিদা হাসানের। দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার নেয় বিএনপি নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের সময় অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, প্রশাসনিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রাতিষ্ঠানিক সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় নতুন সরকারকে। সেই বাস্তবতায় নানা প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা সরকারের 5 মাস পূর্ণ হয়েছে। এই সময়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে বিভিন্ন কার্যকর উদ্যোগ। বিশ্লেষকদের মতে দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারের আন্তরিক প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে। মানুষ এখন কিন্তু আর 5 বছরের জন্য বসে থাকে না, মানুষ এখন প্রতিদিনকে মূল্যায়ন করে। তো এই জায়গাটি কিন্তু সরকার এটা ভালো উদ্যোগ নিয়েছে যে মানে নিয়মিত বিরতিতে 1 মাস পরপরই আপডেটগুলো দিচ্ছে। তাই মনে করি এটা একটা বড় জবাবদিহিতার জায়গা থেকে এটা বড় একটা সাফল্য। যেই ধরনের একটা পরিস্থিতির পরে এই সরকার দায়িত্ব নিয়েছে, মানে একটা জুলাই আপরাইজিং হয়েছে, তারপর আপনার 1.5 বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, অর্থনৈতিক কাঠামোটাও ভেঙে পড়েছিল, আইন শৃঙ্খলাও অতটা ভালো ছিল না, এক ধরনের মব কালচার ছিল। এগুলো থেকে কিন্তু দেশ আস্তে আস্তে বের হয়ে আসছে। সরকার এসে প্রথমে কিন্তু একটা বিশাল দায় নিয়েছে, যেটার জন্য সরকার দায়ী না, কিন্তু এখন মানুষের যে চাপগুলো বাস্তবায়নের, সেটা যেহেতু একটা ম্যান্ডেট নিয়ে, এত বড় ম্যান্ডেট নিয়ে সরকার এসছে, তার মধ্যে কিন্তু এটা বর্তায়। বিগত সরকারের বা ইন্টারিম সরকারের যে ব্যাপক পরিমাণে একটা লাইবিলিটি ছিল বিদ্যুৎ খাতে, গভর্নমেন্ট কিন্তু অনেকটা সেটেল করেছে। আর্থিক ব্যবস্থাপনায় কিন্তু আপনি আগের পার্টিকে যদি সেটেল না করেন, পরবর্তীতে আপনার স্মুথ প্রোডাকশন হবে না। তো সব কিছু মিলে আমরা কিন্তু জায়গাগুলোতে চেষ্টা দেখছি, কিন্তু সব জায়গায় একটা কথাই বলবো, যারা বিগত ফ্যাসিস্ট সময়তে যারা ছিল, তারা অনেক জায়গায় বিভিন্ন ঘুরিয়ে পেঁচে আবার চলে আসছে। সেই ক্ষেত্রে সরকারের তীক্ষ্ণ নজরদারি রাখতে হবে। বিশ্লেষকদের মতে রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে জনগণের বড় ধরনের প্রত্যাশা রয়েছে। একই সাথে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, কার্যকর জবাবদিহিতা প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ। অন্যদিকে একটি শক্তিশালী অর্থনীতির জন্য মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ এবং আর্থিক খাতের সংস্কার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই যে ধরেন পার্লামেন্টকে জনগণের জবাবদিহিতার জায়গায় নিয়ে যাওয়া, পার্লামেন্টকে কার্যকর করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমরা মানে আপনি 20 বছরের ইতিহাসও দেখবেন না যে পার্লামেন্ট এফেক্টিভ। বিরোধী দল কখনোই মনেই করে না তারা সরকারের অংশ, কিন্তু এইবারের পার্লামেন্ট কিন্তু মানে ক্রেডিটটা শুধু বিরোধী দলের না, এটা সরকারি দলেরও। কারণ সরকারি দল তাদেরকে পার্লামেন্টে থাকতে সহায়তা করছে, তাদেরকে ইন্সপায়ার করছে। যে কালচারটি আমাদের ছিল যে পার্লামেন্টে এসে চলে যাব, এই জিনিসটা ঘটছে না। একদিকে যেমন বিরোধী দলের এটা এক ধরনের দায়িত্বশীল ভূমিকা, পাশাপাশি আমি বলবো যে সরকারেরও এটা মানে এক ধরনের সাকসেস। এই 5 মাস সময় খুবই অল্প, তার মধ্যে 3 মাস সময়ের মধ্যে তারা একটা চ্যালেঞ্জিং বাজেট দিয়েছে। সেই বাজেটকে বাস্তবায়নের জন্য যদি সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে, ইনফ্লেশন নেমে আসবে 5 এর ঘরে,
আবার হচ্ছে আপনার মানুষের মধ্যে পারচেস পাওয়ার বাড়বে, আমার কারেন্সি স্ট্রং হবে, যেই প্ল্যানগুলো গভর্নমেন্ট নিয়েছে সেটাকে যদি একদম এই গতিতে যেতে পারে বাস্তবায়ন, তাহলে তো আমরা আশা করতে পারি যে এই স্টার্টিংটা থেকে আমরা একটা ভালো এন্ডিং দেখব। বিশ্লেষকদের মতে সরকারের প্রথম 5 মাসে পরিবর্তনের নানা ভিত্তি তৈরি হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে টেকসই পরিবর্তনে সরকার ও বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।